দায়িত্বটা রিসিভার পালন করবে। অসংখ্য ক্ষেত্র আছে যেই সকল ক্ষেত্রে রিসিভার এই সকল অভাব অনটনকে দূর করবে। অনেকে পড়েন, অনেকে পড়েন না। যারা পড়েন না তাদেরকে পড়ার জন্য নির্দেশ। আমরা যাব, সেই চ্যাপ্টারটাও হবে অন্তর্বর্তীকালীন আদেশ থেকে। অন্তর্বর্তীকালীন আদেশ থেকে 8টা আদেশ আসছে। 8টা আদেশের মধ্যে একটা আদেশ হচ্ছে রায়ের পূর্বে ক্রোক, 29 নম্বর অধ্যায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রায়ের পূর্বে ক্রোক এই চ্যাপ্টারটা পড়তে গেলে গত ক্লাসে কিন্তু আমরা রিসিভার নিয়োগের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট করে পড়েছি, যা পড়তে হবে। বিধান রয়েছে কোথায়, রিসিভারের সংজ্ঞা, রিসিভারের দায়িত্ব, রিসিভার নিয়োগ, আর 5 বিধির ওই কালেক্টরের কথাটা। এই ছিল আমাদের রিসিভার চ্যাপ্টারের পড়ার বিষয়। আর একটা বিষয় হচ্ছে রিসিভার নিয়োগের যে দরখাস্ত, পিটিশন। আজকে যে রায়ের পূর্বে ক্রোক আমরা চ্যাপ্টার, রায়ের পূর্বে ক্রোক সম্পর্কে বিধান কোথায় আছে বলেন? আমরা যে অন্তর্বর্তীকালীন আদেশের যে 40 থেকে 32 অধ্যায়, এখানে কিন্তু 29 নম্বর অধ্যায় আছে 38 আদেশের 5 হতে 13 বিধিতে। 38 আদেশের কত থেকে কত বিধি? 5 থেকে 13 বিধি। 5 থেকে 13 বিধি। তাহলে 1 থেকে 4 বিধি কোথায় গেল? একটু খুঁজে বের করেন তো। 1 থেকে 4 বিধি কোথায় গেল? দাওয়াত খেতে গেল, না বিয়ে বাড়িতে গেল? কোথায় গেল? গ্রেফতারের আদেশ, রায়ের পূর্বে আটক। জি, আগের যে অধ্যায়টা 28 অধ্যায়। তাইলে আসলে এখন বোঝা গেল যে 38 আদেশে 2টা বিষয় আছে। 38 আদেশে 2টো বিষয় আছে। একটি বিষয়ের নাম হলো রায়ের পূর্বে আটক বা গ্রেফতারের আদেশ, আর একটা হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন তো। জানি না প্রশ্নটা কিরকম হবে, মানে স্যার অন্তর্বর্তীকালীন আদেশ আদালত তার কখন কোন পরিস্থিতিতে দেয় স্যার? না, এটা একটা স্মার্ট প্রশ্ন করেছেন এবং জ্ঞান অন্বেষাকৃত প্রশ্ন। এই জ্ঞান অন্বেষাকৃত বা প্রশ্ন, এটা তো সবার জন্য উপকারী। মানে স্যার এগুলা তো অন্তর্বর্তীকালীন আদেশেরই মানে বিষয় নিয়ে পড়তেছে, এই জন্য স্যার আর কি প্রশ্নটা করলাম যে এটা তো জানি না যে কখন এই বিষয়টা আসে আর কি। দেয় 8টা আদেশ চাইতে পারি, একই ক্ষেত্রে সবগুলো চাওয়া যাবে না। 8টা আদেশ ভিন্ন এবং 8টা আদেশ চাওয়ার যে প্রেক্ষাপট, আবেদনের যে কারণ, এই 8টা কিন্তু 8টা কারণে চাওয়া হয়। যেমন রিসিভার কেন চাই বা রিসিভার কেন চাওয়া হয়, সেটা তো রিসিভারের সংজ্ঞার মধ্যেই আছে। রিসিভারের সংজ্ঞাটা একটু ভালো করে স্মরণ করেন, ওইখানেই আছে যে মামলার বিরোধী সম্পত্তি দেখাশোনা করার জন্য। তাহলে কোনো
বিরোধী সম্পত্তি দেখাশোনা করার জন্য যদি কখনো কোনো লোক নিয়োগের প্রয়োজন হয়, যে এই জায়গায় মুনিয়াকে রাখা যাবে না, মুনি সরাইয়া অন্য একজন ব্যক্তিকে আনতে হবে, যে বাদী হবে না, বাদী হবে না, নিরপেক্ষ হবে, তৃতীয় ব্যক্তি হবে, সেই ব্যক্তির নামই হলো রিসিভার। রাজশাহীর একটা আম বাগান নিয়ে বিরোধ, আম বাগানের মালিক আপনি, কিন্তু সুইডেন আসলাম সেটা দখল করছে। এখন আপনি মামলা করলেন, মামলা করার পরে চাইতে সুইডেন আসলাম যদি দখলে থাকে আর মামলা, তাইলে তো সুইডেন আসলাম আম বাগানের ক্ষতি করে ফেলবে, আম বিক্রি করে টাকা নিয়ে যাবে, এই টাকা উদ্ধার করা আবার কঠিন হবে। এই জন্য আগে যা করছেই, এখন থেকে মামলা করার পর থেকে যাতে সুইডেন আসলাম না থাকতে পারে, এই জায়গায় একজন তৃতীয় ব্যক্তি রিসিভার সে থাকে। এখন রিসিভার আবার অস্থায়ী নিষেধাজ্ঞা, এইটার ক্ষেত্রটা হলো ভিন্ন। ধরেন একটা সম্পত্তি নিয়ে আপনি মামলা করছেন, কি মামলা? আমার সম্পত্তিটা বিবাদী 10 বছর যাবৎ বেদখল করে রাখছে, জমি, এই জমির মধ্যে সে ধান চাষ করে টাকা নিয়ে যায়, সে আমি ক্ষতিগ্রস্ত। এখন এটা দখল উদ্ধারের মামলা করেছেন। এই মামলা চলাকালীন অবস্থা আপনি দেখলে যে রাগ করে বিবাদ ব্যবস্থা নিয়েছে, বিক্রি করার জন্য এই ধরনের উদ্যোগ নেয় যে সম্পত্তি মামলা করেছেন এই সম্পত্তি হস্ত রূপান্তর ধ্বংস, এইগুলির চেষ্টা মামলা চলাকালীন অবস্থায়, তখন এইগুলি যাতে করতে না পারে এই থেকে বিরত রাখার জন্য তখন আপনি চান অস্থায়ী নিষেধাজ্ঞা। এখানে কিন্তু রিসিভার না, এইখানে চাবেন অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে যাতে হস্তান্তর করতে না পারে, এই হস্তান্তরকে বাধা দেওয়া। কারণ নিষেধাজ্ঞাই তো হচ্ছে আদালতের আদেশ। নিষেধাজ্ঞা বলতে আদালত কর্তৃক প্রদত্ত এমন এক প্রকার আদেশকে বোঝায় যে আদেশের মাধ্যমে আদালত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো কাজ করা বা করা হতে বিরত থাকার নির্দেশ দিয়ে থাকে। করা হতে বিরত থাকার নির্দেশ দিয়ে থাকে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞার মাধ্যমে তো আপনি এখন বিরোধী সম্পত্তিটাকে যাতে সে হস্তান্তর রূপান্তর করতে না পারে এইটার ব্যবস্থা করতে হবে। আর যদি রিসিভার চান তখন দেখাশোনা করার যদি প্রয়োজন হয় তখন রিসিভার চাবেন, মানে সবসময় তো সবটা চাবেন না। আপনি সারা কোর্টে অফিস আদালত ঘুরে আপনার শরীরে একটু ধুলাবালি জমে, গোসল করতে কিসের প্রয়োজন বলেন তো? গোসল করবেন টুথপেস্টের দরকার নাকি সাবানের দরকার? দাঁত ব্রাশ করবেন, ওই সময় কি দরকার? সাবান, টুথপেস্ট। তাহলে যখন যেটা প্রয়োজন নামাজ পড়বেন, এখন কি দরকার? নামাজ। তাহলে যখন রিসিভার দরকার তখন রিসিভার চাবেন, যখন অস্থায়ী নিষেধাজ্ঞার দরকার যে বিরোধী সম্পত্তি যার দখলে আছে সে সেটা হস্তান্তর করার, ক্ষতি করার, রূপান্তর করার, অপসারণ করার চেষ্টা করতেছে, সেটার জন্য বিরত রাখার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাবে।
আবার এই যে রায়ের পূর্বে ক্রোক, এই 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 জায়গায় এখন আমরা আসছি, এইটা একটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু যে কামিং লয়ার, প্রফেশনাল লয়ার, এই 8টা ক্ষেত্রই আপনাকে জানতে হবে। তাইলে আপনি অন্তত পক্ষে এই 8টা কখন চাবেন সেই কারণগুলো আপনার জানা থাকবে। কখন কোনটা চাবেন এইটা কিন্তু একজন আইনজীবীর একটা প্রাথমিক জ্ঞান, যে জ্ঞানটা অনেক আইনজীবীর থাকে না। কি কখন চাবেন, কি কখন চাবেন। আজকে এখন আমরা ক্লাস করতেছি দেওয়ানি কার্যবিধি। এখন যদি আছে কেউ রুনা লায়লার জীবনী জানতেন, এটা কি আজকের ক্লাসে প্রাসঙ্গিক? রুনা লায়লার জীবনী, এটা কি আজকের আলোচনার বিষয়? তাহলে এই জীবনীটা কিন্তু এই ক্লাসে জানতে চাওয়া যাবে না। এটা তো একটা কমন সেন্স। আপনারও একটা কমন সেন্স গড়ে তুলতে হবে যে এই অন্তর্বর্তীকালীন 8টা আদেশ ছাড়বে, এই 8টা আদেশ কখন আমি কোন আদেশটা চাবো, কখন রিসিভ চাবো, কখন অস্থায়ী নিষেধাজ্ঞা চাবো, কখন আয়ের পূর্বে গ্রেপ্তার চাবো, কখন আয়ের পূর্বে ক্রোক চাবো, কখন আমি কমিশন চাবো। এই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার পড়াশোনা। খালি নির্দিষ্ট কয়টা এমসিকিউ, নির্দিষ্ট কয়টা রচনামূলক প্রশ্ন বুঝে না বুঝে পড়ে গেলে কিন্তু আইনজীবী সমাজটাকে আপনি আরো আইনজীবী হইলে অনেকে বাসা ভাড়া দিতে চায় না, ভালো মানুষের মেয়ে বিয়ে দিবেন আপনার সাথে আইনজীবী হইলে। এই যে বিষয়গুলি, এই কলঙ্ক মোচনের দায়িত্ব কিন্তু বার কাউন্সিলের এবং আমাদের। বার কাউন্সিল অলরেডি এই দায়িত্বটা নিয়ে নিছে। এই যে এখন স্ট্রিক্ট, আগে যেমন একটা এসবি রহিমের বই বা আলতাফসারের গাইড হলে নিয়ে নকল অ্যাডভোকেট পর্যন্ত হয়ে যেতে পারবে, কিন্তু এখন নকল করে হয়তো ল পাস করতে পারবে, কিন্তু অ্যাডভোকেটশিপ আর এই ইহ জন্মে তার পাস হবে না, যদি না সে পড়াশোনা করে বিশুদ্ধ ছাত্র হয়। এই জন্য এই 8টা ক্ষেত্র কখন আমরা কোনটা চাইতে পারি, এই প্রশ্নটা কিন্তু আক্তার মূল্য করে সবাইকে উন্মোচিত করে দিয়েছে যে এই 8টা আদেশ আমরা কখন চাইতে পারি, কি কারণে চাইতে পারি। এটা নিয়ে কিন্তু আপনাদের হায়ার স্টাডি, কি কি কারণে আমরা কোন আদেশটা চাইতে পারি, এইটা একটা বিরাট শিক্ষা আর কি। আর এই শিক্ষাটা বিরাট হইলেও খুব সহজ শিক্ষা। যেমন আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি টু দ্য প্রিন্সিপালের বরাবর, তখন সিট ইন দ্য হোস্টেল কখন চেয়েছি, লিভ অফ অ্যাবসেন্স কখন চেয়েছি, বিনা বেতনে অধ্যয়নের সুযোগ কখন চেয়েছি। এগুলো তো খুব সহজ হিসাব। আমার বাবা চলে গেছে, সরকারি চাকরি করতো, এখন ঢাকায় আমার থাকার কোনো জায়গা নাই, তাহলে এখানে কি আমি বিনা বেতনে চাবো, সিট চাবো, সিট ইন দ্য হোস্টেল। এই প্রেক্ষাপট গুলো যেমন বোঝা খুব সহজ, এরকম ভাবে এই 8টা পয়েন্টও যখন আমরা পড়বো, আজকে পড়তেছি রায়ের পূর্বে ক্রোক। এখন রায়ের পূর্বে ক্রোকটা পড়লে আমরা আসবো যে রায়ের পূর্বে ক্রোক আমরা কখন চাইতে পারি। এখন ক্ষেত্র তৈরি করে দিই। ক্ষেত্র 1 নাম্বার লেখেন, পড়া যা পড়তে হবে, এরকম একটা পয়েন্ট করেন, যা পড়তে হবে। এই রায়ের পূর্বে ক্রোক চ্যাপ্টার থেকে রায়ের পূর্বে ক্রোক থেকে যা পড়তে হবে। 1 নম্বর হলো বিধান। বিধান কিন্তু অলরেডি জেনে ফেলছেন যে 38/5 হতে 13 বিধিতে রায়ের পূর্বে ক্রোক আছে, এই 13 পর্যন্ত বিধি। এখন পরীক্ষার জন্য হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু বাস্তব
যখন প্র্যাকটিসে যাবেন, রায় নিয়ে কোনো মামলা করবেন, তখন কিন্তু 5 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটা বিধি সম্পর্কে আপনাকে 100% অবগত থাকতে হবে। তাহলে রায়ের পূর্বে ক্রোক থেকে আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 12 বিধি। 5 বিধি, 5 বিধি আর 12 বিধি। আর এটার সাথে সংশ্লিষ্ট হলো 43 আদেশ, দেওয়ানি কার্যবিধি। এই 3টা বিষয় আপাতত জানার চেষ্টা করতে। 5 বিধি, 12 বিধি, 43 বিধি। যদি বলেন আরো বিধি করতে হবে, তাহলে তার জন্য সবগুলা বিধি ইম্পর্টেন্ট আর কি। কিন্তু আমি স্টেপ করার জন্য যে আগে 5, 12 এবং 43 না, কিন্তু 43 আদেশ এই করতে হবে। আগে 43 আদেশটা একটু, 43 আদেশে এই কথাটা বলা আছে যে আদালত যদি রায়ের পূর্বে ক্রোকের আদেশটা হলো, অর্থাৎ যদি আসে যে রায়ের পূর্বে ক্রোকের আদেশের বিরুদ্ধে প্রতিকার কি, রায় ক্রোকের আদেশ, সেই প্রতিকার কি, তখন আপনি বলবেন আপিল। রায়ের পূর্বে আদেশ, আদেশ আপিলযোগ্য, এই কথা বলা আছে 43 দেওয়ানি কার্যবিধির 43 আদেশের বক্তব্যটা হচ্ছে কোন কোন আদেশ, সেই আদেশগুলির একটি এই 43 আদেশ দেওয়া আছে। এই 43 আদেশে যতগুলি তালিকা দেওয়া আছে, তার মধ্যে একটা হইল রায়ের পূর্বে ক্রোক। রায়ের পূর্বে ক্রোকের আদেশের বিরুদ্ধে আমরা কি করব বা আমাদেরকে কি করতে হবে, প্রতিকার কি? আপিল। একটা এমসিকিউ, আপিল একটা এমসিকিউ করি। আদালত রায়ের ক্রোকের বিরুদ্ধে আপিল সবকটি। বলেন, আদালত রায়ের পূর্বে আদেশ দিতে তার কত হলো রিভিউ, কত হলো রিফর্ম, আর ঘটে হলো সবকটি। কোনটা হবে? আপিল। তাহলে আদেশের বিরুদ্ধে আপিল, যা আপিল, এই কথাটা হলো রিসার্চ। এখানে এই চ্যাপ্টারের সাথে রায় পূর্বে ক্রোক, এই চ্যাপ্টারের সাথে 43 আদেশের একটা প্রাসঙ্গিকতা রয়েছে বলেই আমরা এটা দিয়ে দিলাম। আর 5 বিজ্ঞান পড়তে বসি, বিশেষ বলতেছি এই কারণে যে আমরা যখন রায়ের পূর্বে ক্রোকের একটা দরখাস্ত লিখি, তখন কিন্তু 38 আদেশের 5 বিধি অনুযায়ী আমরা দরখাস্তটা করি। আমাদের রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত, রিসিভারের দরখাস্ত, এগুলো কিন্তু শিখতে হবে। রায়ের পূর্বে ক্রোকের দরখাস্ত মুসাবিদা, এটা কিন্তু লিখিত পরীক্ষা আসার মতন একটা মুসাবিদা।
রিসিভার নিয়োগের দরখাস্ত মুসাবিদা, এটা আসার মতন একটা মুসাবিদা। বিগত কোনো বছর আসুক বা না আসুক, আপনি দেখা গেল দেখলেন রিসিভারের দরখাস্ত কখনো আসে নাই, এই কারণে করা যাবে না, এরকম কিন্তু না। রিসিভার নিয়োগের দরখাস্ত মুসাবিদা, রায়ের পূর্বে ক্রোকের দরখাস্তের মুসাবিদা, এইগুলি কিন্তু লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। জীবনে কখনো না এসে থাকলেও আসতে পারে, কারণ জীবন তো এখনো শেষ হয়ে যায়নি। আমাদের জীবনে যা ঘটে নাই, আমরা আরো যে বেঁচে থাকবো আল্লাহর রহমতে, এই বেঁচে থাকা পর্যন্ত দেখবেন জীবনে এমন অনেক ঘটনা ঘটবে যেটা ইতিপূর্বে কখনো ঘটে নাই। শেখ হাসিনার পতন তো আমরা এই যে জুলাই, তার আগে জীবনে কোনোদিন দেখি নাই। আওয়ামী লীগের মতন একটা দলের যে পতন হয়, একদম নির্বাসিত হয়ে যেতে পারে, নিরুদ্দেশ হয়ে যেতে পারে, এইটা তো আমরা জীবনে কোনো চিন্তা ঘটানোর যে মালিক, উনি কিন্তু এটা আমাদেরকে দেখিয়েছেন। এরকম জীবনে অনেক ঘটনা এখনো ঘটনাই ভবিষ্যতে ঘটতে পারে। এরকম রিসিভার রায় পূর্বে বিগত বছরে আসে নাই, তাতে কি হইল? আসতে পারে, ভবিষ্যতে আসতে পারে। এই জন্য রায় পূর্বে ক্রোক এবং রিসিভার নিয়োগ দুইটাই পড়তে হবে। আর রিসিভার নিয়োগ, এই রায়ের পূর্বে ক্রোকের যে দরখাস্তটা আমরা করি, সেই দরখাস্তে 38 আদেশের 5 বিধি অনুযায়ী দরখাস্তটা লিখতে হয়। যখন আমরা লিখবো তখন দরখাস্তটা বিষয় থাকবে, বিষয় এই বিষয়ের মধ্যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 38 আদেশের 5 বিধি অনুযায়ী রিসিভারের দরখাস্ত। নিয়োগের দরকার কোথায়? এখন কিন্তু বলতে হবে 5 বিধিতে। পাখির কি আছে এটা একটু শিখতে হবে, বিধিটা দেখাই কেউ আপনারাও দেখতে পারেন। বইছে দেওয়ানি কার্যবিধির 38 আদেশের বিধিটা অন্তত 5 বার করে নিজে অনেক কিছু জানতে হবে। বিধি আরো বিধি 38 আর 12 কি বলা, সেখানে আছে কৃষি পণ্য আটকের আদেশ দিতে পারবে না। কৃষকের কৃষি পণ্য এটা কিন্তু আটক এই পূর্বে ক্রোকের দিতে পারবেন, কারণ একজন কৃষক যে কৃষি পণ্য দিয়ে সে জীবনে বেঁচে থাকে, তার পরিবার পরিজন নিয়ে, এইগুলি কিন্তু ক্রোক করা যাবে না। যেমন কৃষকের যে লাঙল, কৃষকের যে হালের বলদ গরু সরঞ্জাম, সেগুলো দিয়ে সে যে তারা সে চাষাবাদ করতে পারবেন, চাষাবাদ না করলে নিজেও না খেয়ে মরে, তার পরিবার পরিজন, বাবা মা ছেলে মেয়ে স্ত্রী, এরা না খেয়ে মারা যেতে পারে, ভরণ পোষণে বিঘ্নতা করতে পারে। এই জন্য কৃষকের কৃষি পণ্য এইটা কিন্তু ক্রোক, রায়ের পূর্বে ক্রোকের আদেশ দিবে না, এই মর্মে বিধান 12 বিধিতে বলা আছে। এখন মূল যে জায়গাটা সেটা একটু পড়াই, যে রায়ের পূর্বে ক্রোকটা আসলে এখানে 3টা শব্দ আছে। দেখেন,
তার মধ্যে অন্যতম হলো দুইটা, একটা হলো ক্রোক আর একটা হলো রায়ের পূর্বে। ক্রোক কাকে বলে এটা সংজ্ঞা সুনির্দিষ্টভাবে দেওয়ানি কার্যবিধিতে দেওয়া নাই। তবে সাধারণ অর্থে ক্রোক বলতে আমরা বুঝি যে কোনো সম্পত্তিকে আটক করা, কোনো ব্যক্তিকে যদি আটক করা হয়, কোন মানুষকে যদি আটক করা হয়, তাহলে কি বলা হয়? আর আদালত যদি কোনো সম্পত্তিকে আটক ফেলে, সম্পত্তিকে করে ফেলে, তাহলে সেই আটকটাকে বলা হবে ক্রোক। ব্যক্তি আটক হলো অ্যারেস্ট বা গ্রেফতার, আর সম্পত্তি আটক হলো ক্রোক। এটা সাধারণ অর্থে আমরা বুঝে নিলাম। ক্রোক করলে কি হয়? যখন একটা সম্পত্তি ক্রোক হবে, তখন এই ক্রোককৃত সম্পত্তিটা কোনো প্রকারে হস্তান্তর করা যাবে না। ধরেন তোফাজ্জল হোসেন আপনাদের সাথে ক্লাস করতেছে, ওনার একটা সম্পত্তি আদালত ক্রোক করে ফেললো, শরীয়তপুরের একটা জমি আদালত ক্রোক করে ফেললো। যতদিন ক্রোক থাকবে ততদিন কিন্তু যত প্রয়োজনই হোক না কেন, ক্রোক থাকা অবস্থায় তোফাজ্জল সাহেব এই সম্পত্তিটা কোনো প্রকারের হস্তান্তর, মানে বিক্রি করা, দান করা, ইজারা দেওয়া, উইল করা, ট্রাস্ট করা, কোনোভাবেই হস্তান্তর করতে পারবে না। যে কোনোভাবে হস্তান্তর করলে সেই হস্তান্তরটা বেআইনি হবে, এবং যে কিনবে আদালত ধরে নেবে এইটা হস্তান্তর হয় নাই। 2 নম্বর হলো, তোফাজ্জল সাহেব এই প্রকৃত সম্পত্তি থেকে কোনো প্রকারের লাভ বা মুনাফা গ্রহণ করতে পারবে না। ধান কাটতে পারবে না। ধান কেটে এতদিন যেমন ধানের মূল্য লাভ সে নিয়েছে, এটাও সে নিতে পারবে না। তাহলে ক্রোক করলে একটা সমস্যা কিনা বলেন? অ্যারেস্ট করলে যেমন ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘন হয়, ক্ষুণ্ণ হয়, খর্ব হয়, সম্পত্তি ক্রোক করলেও সম্পত্তি ভোগের অধিকার নষ্ট হয়। প্রকৃত সম্পত্তিটা যদি একটা বিল্ডিং হয়, তাহলে এতদিন তো সাহেব এটার থেকে সে ভাড়াটিয়াদের কাছ থেকে বাড়িওয়ালা হিসাবে ভাড়া নিয়ে আসছে, এখন আজকে থেকে আর ভাড়া নিতে পারবে না, ভাড়া নিবে আদালত। এখন ক্রোকটা বুঝে ফেলছেন, এখন আসেন রায় পূর্বে ক্রোক আর ক্রোকের মধ্যে। ক্রোকটা সাধারণত রায়ের পরে দেয়, পরে সাধারণত ক্রোকের আদেশ দেয়। কিন্তু কোন কোন ক্ষেত্রে রায়ের পূর্বেও, রায় হওয়ার আগে ক্রোক করার আদেশ আদালত প্রয়োজন মনে করতে পারে, আমরা চাওয়ার প্রয়োজন মনে করতে পারি। কিন্তু রায় ক্রোকটা কিন্তু সাধারণত রায় পরে দেয়। ধরেন দেনমোহরের টাকা স্বামী দিতেছে না, এই জন্য স্ত্রী দেনমোহরের করেছে, পরে ডিগ্রি হয়েছে, বলা হয়েছে দেনমোহরের সকল সমুদায় পরিশোধ করার জন্য। এখনো এই ফাজিল স্বামী সেই টাকা দিচ্ছে না। তখন আদালতকে যদি এই স্ত্রী পক্ষ বা স্ত্রী পক্ষের উকিল গিয়ে বলে যে টাকা তো দিচ্ছে না, তাহলে মামলা করে লাভ হইল কি? তখন আদালত বলবে যে এই স্বামীর কি কোনো জমি জমা আছে? আপনি বললেন আছে। তখন বলবে একটা তফসিল দিয়ে একটা দরখাস্ত করো। তফসিল দিয়ে দরখাস্ত করলে আদালত এখন এই স্বামীর এই সম্পত্তি বা জমিটা ক্রোক করে দিবে।
ক্রোক যখন করবে তখন কিন্তু স্বামীর মাথায় বাড়ি করবে যে আমার সম্পত্তিটা এক হলো সামাজিক বিচ্যুতি, সবাই যে স্বামী আর জমি চাইতে পারে না, সে জমি থেকে কোনো মুনাফা পায় না, লাভ পায় না, অথচ এই জমি থেকে অনেক টাকা ধান আসতো, অনেক সুযোগ সুবিধা সে এখন কি স্বামী বাধ্য হয়ে যাবে এই দেনমোহরে 2 লাখ টাকা দেওয়ার জন্য সে চেষ্টা করবে। তাও যদি না দেয়, এই ক্রোক করার কয়দিন পরে, ক্রোক করার পরেও যদি টাকা না দেয়, তখন এই ক্রোকৃত সম্পত্তিটা আদালতে নিলামে ডাকবে। নিলামে ডাকার আগে কিন্তু ক্রোক করতে হয়। এই নিলামে এখন নিলামের আগে ক্রোক করতে হবে, এই জন্য ক্রোক করে। তাইলে ক্রোকটা কিন্তু সাধারণত রায়ের পরে দেওয়া হয় যদি দেনমোহরের টাকা ডিক্রির প্রেক্ষাপটটা বুঝতে পেরেছেন। কিন্তু এক্সেপশনাল কেস হিসাবে, ব্যতিক্রম ধর্মী হিসাবে আমরা দেখি যে অনেক সময় তানিয়া আক্তার যে প্রশ্নটা করেছেন যে কখন কোনটা চাবো, তার মধ্যে এখন পারবো যে রায়ের পূর্বে আমরা যখন উকিল হব তখন আমরা কখন চাবো। কারণ কোনটা কখন চাবেন এটা কিন্তু মক্কেল জানে না। মক্কেল মানে হলো আহাম্মক, বোকা, সে জানে না বলেই তো আপনার কাছে আসছে। এখন না চাওয়ার কারণে ক্ষতি হইলো। এখন যদি আপনি নিজেও বলেন আপনিও জানেন না আমিও জানি না, তাহলে তো আপনারা বলবে যে তাহলে আর আপনার কাছে আমি আসছি কেন গিয়েছিলাম। কারণ কাজেই আইনজীবী মানে কিন্তু একটা জাহাজ হিসাবে চিন্তা করবেন। আজকে থেকে চিন্তা করবেন একজন আইনজীবী মানে হলো আইনের জাহাজ, অর্থাৎ সবই জানে। এই জ্ঞান নিয়ে আপনাকে চেয়ারে বসতে হবে। আর যেটা জানেন না অথবা কম জানেন, 90%ও জানেন, 10% জানেন না, ওইটা নিয়ে খবরদারি না করে আপনি অন্য আইনজীবীর সহায়তা নেবেন যে জানে আর কি। যেমন কাছে একটা উত্তর চাওয়ার জন্য আপনি কোনো সংকোচ বোধ করতেছেন না। ছাত্র হিসাবে শিক্ষকের কাছে জানাটা তো কোনো ছোট কাজ না। ভবিষ্যতেও যখন আইনজীবী হবেন তখনও কি স্যারের কাছে জানতে চাওয়া যাবে না স্যার রিসিভার নিয়োগের রায়ের পূর্বে ক্রোকের এই মামলাটা এই অবস্থা, এখন একটু পরামর্শ দেন কি করব। এরকম তো শত তারা আইনজীবী তারা প্রতিনিয়তই আমার কাছে পছন্দ না হোক, আপনারা আর স্যাররা না 8-10 জন সিনিয়র আইনজীবীর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবেন, তাদের পরামর্শ নিয়ে। 100% জ্ঞান না থাকলে ওই বিষয়ে নিজে অগ্রসর হওয়া হবে না। তাহলে রায়ের পূর্বে ক্রোকের প্রেক্ষাপট বলি, একটা আগে উদাহরণ দিই। উদাহরণ থেকে রায়ের পূর্বে কখন আমরা চাবো সেই প্রেক্ষাপটটা বের হয়ে আসবে। ধরেন সোনালী ব্যাংক একজন গ্রাহকের 1 খণ্ড জমি রেহেন ঋণ দিয়েছে, জামানত স্বরূপ ঋণ। আপনারা যখন সম্পত্তি হস্তান্তর আইন পড়েছেন সেই জায়গায় দেখেছেন 58 ধারায় বেশ কয়টা রেহেন ক্লাসিফিকেশন ছিল, তার মধ্যে একটা ছিল জামানতযুক্ত রেহেন। ব্যাংক সাধারণত তোমার যে ঋণটা দেয় সেই ঋণের বিনিময়ে একটা সম্পত্তি, স্থাবর সম্পত্তি জামানত দেয়। আচ্ছা, এখন জামানত নিয়েছে, চলা অবস্থায় সোনালী ব্যাংক জানতে পারছে গ্রাহক যার বিরুদ্ধে 15 লক্ষ টাকার মামলা করেছে, এই গ্রাহক এখন